ব্রেকিং নিউজ সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকার। আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন, সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে। গতকাল রাত্রিবেলা গভীর রাতে একটা মিটিং হয়, সেই মিটিং এ ছিলেন আমাদের অজিত ডোভাল এবং শেখ হাসিনা, আর এবারে ছিলেন আমাদের সেনাধ্যক্ষ যিনি আছেন ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে আরো দুজন, আমি সেই দুজনের নাম বলবো না। এই মার্চে শেখ হাসিনা চলে আসবে আপনাদের দেশে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপর নির্ভর করছে। ওয়াকারুজ্জামানের কিন্তু মোটামুটি গ্রুমিং কমপ্লিট হয়ে গেছে। ওনার মাথায় যা বোঝানোর ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবার সামলাবেন উনি। ভারত থেকে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে, এই খবরটা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। দেখুন, এটা আমি তো অত কারেক্ট খবর পাওয়া যায় না, 28 মিনিটের এদিক ওদিক হতে পারে একটা কথাবার্তা হয়েছে। সেখানে গত কয়েকদিনের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা এবং আগামী 7 দিনের রোড ম্যাপ শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন। অজিত ডোভাল উপস্থিত ছিলেন, কিন্তু রোড ম্যাপটা তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা, যিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি 7 দিন বাদে এই 7 দিন বাদে আবার একটা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট হবে। সেই মিটিং এ এই যে রোড ম্যাপটা তৈরি হয়েছে, সেই রোড ম্যাপটা একটা করে ঠিক করবে, কটা হলো ঠিক হলো, কটা ঠিক হলো না, কটা বাকি হয়ে গেল, ঠিক হলো মানে কটা বাকি হয়ে গেল। এখন এই মিটিং এ কি হয়েছে ডিটেলস যা আছে, সেই ডিটেলস তো আমাকে প্রথম কথা আমি জানতে পারিনি, আমাকে বলবেও না। আর যদি জানি, যেটুকু জানতে পেরেছি সেগুলো বলার মতো নয়। তবে এটুকু আমি বলতে পারি যে সেনাবাহিনী এবার কড়া হাতে কিন্তু মোকাবিলা করবে এবং সেটা বোঝানোর জন্য, সেনাবাহিনী নিজের ক্ষমতা বোঝানোর জন্য আগামী 7 দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। এখনো যারা এই বদমাইশিগুলো করে যাচ্ছে, এই চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, রক্কাটা এই যত করে যাচ্ছে না, তারা কিন্তু সাবধান হয়ে যান। যাদের যাদের বাড়ি পুড়িয়েছে, যাদের বাড়ি লুট করেছেন, তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন। কারণ পুলিশ হয়তো, সেনাবাহিনী হয়তো সবাইকে চেনে না, আপনাদের পাড়ার, আপনাদের এলাকার লোক কিন্তু আপনাদের সবাইকে সব চেনে। এই যখন পরিস্থিতি পাল্টাবে, তখন এই পাল্টা রক্কাটাকাটি কিন্তু শুরু হবে, একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে। সেটা কিন্তু এড়ানোর জন্য একটাই পথ, যারা যা পাপ করেছেন গিয়ে স্বীকার করে আসুন যে আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। মানুষ কিন্তু ক্ষমাশীল হয়। তো যাই হোক, এই সমস্ত ভালো কথা আপনারা শুনবেন কি শুনবেন না, এটা আপনাদের ব্যাপার, আপনারা যা ভালো বোঝেন আপনারা করবেন। এখন মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যেভাবে ঘটনা এগোচ্ছে, 23 তারিখের মধ্যে, 23শে মার্চের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। 23শে মার্চের মধ্যে, 23 হয়তো 24 হতে পারে, 22 হতে পারে, কিন্তু মোটামুটি একটা ডেট 23 তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন এবং তার আগে পুরো পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে। অনেকে আমায় প্রশ্ন করেছেন যে উনি যে এই অবস্থায় আসবেন, ওনার নিরাপত্তার কি ব্যবস্থা হবে। নিরাপত্তার ব্যবস্থা ভারতবর্ষ করে তবেই ওনাকে পাঠাবেন। ঢাকা উদ্যান থেকে একজন ছিনতাইকারীকে ধরা হলো। দর্শক, সরাসরি দেখছেন সেনাবাহিনী কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে। দর্শক, যেমনটি দেখছেন, দর্শক এই মুহূর্তে কিন্তু 2 জন ছিনতাইকারীকে ধরেছে এই চন্দ্রিমা মডেল টাউনের যারা জনতা রয়েছে। আমরা দেখছি যে সেনা সদস্যরা কিন্তু এই 2 জনকে দিয়ে যাচ্ছে এখান থেকে। সেনাবাহিনীর যে গাড়ি এসেছে এখানে, দর্শক সরাসরি দেখছেন আজকে জনতা কিন্তু ঢাকা উদ্যান বা মোহাম্মদ চিন্তায় আপনারা দেখছেন এর মধ্যে জনতা কিন্তু থেমেছে। দর্শক, আপনারা দেখছেন দর্শক, কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় যাবে, কোথায় দর্শক যেমন দেখছেন এই মুহূর্তে কিন্তু ছিনতাইকারী 2 জন ছিনতাইকারীকে ধরে নিয়ে গেল সেনা সদস্য এবং এখানে যারা জনতারা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে খুবই উত্তেজিত। সেনাবাহিনীর 3টি গাড়ি এখানে দর্শক কিছু ছিলেন। ভাই, ভাই বলেন কি হয়েছিল, ভাই ভাই কাদেরকে ধরছিলেন, কি হয়েছিল? আরে এরা
অনেক মানুষের অনেক ক্ষতি করছে। একজন দোকানদার 1,60,000 টাকা নিয়ে গেছে, একজনের গায়ে অস্ত্র দিয়ে আঘাত করছে, অনেক কমপ্লেন, অনেক এই মুহূর্তে তারা কি করেছিল, কি অপরাধে তারা ধরেছিল? একজনের মোবাইল নিয়ে গেছে। একটু দাঁড়ান ভাই। হ্যাঁ, এদেরকে প্রথমত ধরা হয়েছে একটা মোবাইল ইনসিডেন্ট নিয়ে। এরা যে মানুষগুলো ধরছে সবাইকে থ্রেট দিচ্ছিল, বলছে আমি যদি কোনো রকম ওভারকাম করতে পারি আবার তোদের অবস্থা খারাপ করে ফেলবো। এভাবে নাকি তারা বারবার এরকম থ্রেট দিচ্ছিল, কোনো ভয় পাচ্ছিল না। মানুষ আসার পরেও ফেসগুলো দিয়ে তাকাচ্ছিল, ফেসগুলো এর কাছে আমরা তোর একটা ছুরি পেয়েছি, ছুরির জন্য তাকে আমি 1 ঘন্টা তাকে আমি রুমে আটকে রাখছি। 1 ঘন্টা তাকে আমি জিজ্ঞাসাবাদ করছি সুন্দর করে, কোনো কথা বলে না। তারপর যখন তার গায়ে হাত তোলা হয়েছে, এক ভাই এসে গায়ে হাত তুলছে, তখন সে স্বীকার করতেছে হ্যাঁ এই ছুরিটা আমি একসাথে চুরি করছি। সে ছিনতাইকারী সেটা লাস্টে স্বীকার করছে। তারপর যখন স্বীকার করছে তখন আমি আর মানুষের কাছে ছাড়ি নাই, সুন্দর করে সে আনসার আসছিল, তার একটা সহযোগী আসছিল। 32 নাম্বার যেই হাত দিয়ে যেই হাতুড়ি দিয়ে ভেঙ্গেছে তাদের হাত পা ভেঙে দেওয়ার জন্য শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও শুনে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলেছেন, যদি কেউ 32 নাম্বারের জন্য কারো গায়ে হাত দেয় তাহলে আমি ঢুন দিয়ে শেখ মুজিবের মাজার গোপালগঞ্জ উড়িয়ে দেব। গোপালগঞ্জ উড়িয়ে দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। এই দুইজনের কথোপকথন নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে বিভিন্ন ধরনের আলোচনা। একজনের যদি কিছু হয় আমি টুনি পাড়া ড্রোন উড়াই দিয়া একবার সাফা করে দিই। বেশি মাস্তানি শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়া, একবার না কয়েকবার, হেরম যায় না এখন না। ভদ্রলোক পার পাইয়া যাইতেছিস, যদি আমার মতো খাউরা কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতো না, তো আইকম্যানের মতো ঘেটি ধরে ধরে নিয়ে আসলি বাংলাদেশে। তুই ভাবিস তুই কোনটি আসো জানি না। হ্যাঁ, তুই তো আসি কি পনক্কা কাজে থাকি ছিল 10 রাজাজি মাগ কয়ে দিলাম, আবার যেটি তোকে সেটা তো খুঁজে বের করবো, কেমন বের করেছি পেটে বেকু জান যা নতুন জায়গায় আবার খুঁজে বের করবো। আর্মি সবসময় চায় শত্রুতাকে লক্ষ্য করে গুলি ছুড়ুক। গুলি ছুড়লে একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন। ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন, নিজেরে দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন, আর অবশ্যই অবস্থান জানাইছেন। এটা তার একার অবস্থান না, এই অবস্থান ভারতের, এই অবস্থান আওয়ামী লীগের, এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের, হয়তো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না। তো সে কি বলেছে? 1 নাম্বার, পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না। এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না কইরা সমাধান করা লাগবে। 2 নাম্বার, নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে। ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে, আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে। 3 নাম্বার, বিডিআর বিদ্রোহের বিচার যা হয়েছে ঠিকঠাক হয়েছে, এটা নিয়ে আর আগানো যাবে না। 4 নাম্বার, দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এটা বন্ধ করা লাগবে। উনি কইছেন মব, নানাবিধ মব বন্ধ করা লাগবে। এইসবের সার কথা কি? সার কথা হইল প্রফেসর ইউনূস সরকারকে দ্রুত বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে। সোজা কথায় স্ট্যাবলিশমেন্টকে ঠিক রাখা লাগবে, আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। সরকার কইতে চাইছে, যেটা কইতে চাইছিল আর কি, যে নির্বাচন হবে তাড়াতাড়ি হবে, আপনাকে ক্ষমতা আসার সুযোগ দেবো। তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী, সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এই শর্ত আছে। গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিকভাবে পুনর্বাসন করতে হবে, এটাও শর্ত আছে। বিডিআরের হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগাইতে পারবেন, এটাও শর্ত আছে। অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে, এটা আর একটা শর্ত। আর সেনাবাহিনীর আয় ব্যয়ের যে হিসাব টিসাব আছে এটার গোপনীয়তা রক্ষা করতে হবে, এটা একটা শর্ত। খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোনো বক্তব্য নাই, বরং বেশি বাড়াবাড়ি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার হুমকি আছে। মানে কি? বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি? তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে, তাই তো? দেশের সার্বভৌমত্ব ছিল, স্বাধীনতা ছিল। 1971-এর 25শে মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালিল, তারপরে কি হইলো? শান্তি বাহিনী তৈরি হইলো। মানে যা হওয়ার হয়েছে, এখন আমরা শান্তি চাই। মুক্তিযোদ্ধারা সব দুষ্কৃতিকারী, এই মাইন্ডসেট, এটাই হইতেছে দুর্বল ভীরু কাপুরুষের মাইন্ডসেট, এটাই হইতেছে সেই পাকিস্তানি বর্বরতার মাইন্ডসেট। এই মাইন্ডসেটই দেখাইলো ওয়াকার। যা হওয়ার হয়েছে, যারা বিপ্লব করছে তারা মব, যারা বিপ্লব করছে তারা দুষ্কৃতিকারী, যারা বিপ্লবিক কর্মকাণ্ড চালায় তারা দুষ্কৃতিকারী। একজন সাবেক সিটি মেয়র যদি বলে যে শহরে আমরা দিনে চলতে পারি না, সেই শহরে আমরা রাতে ঘুমাইতে দেবো না, শুনেন আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ করবে, আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। যেখানে হাসিনা বলে সহিংসতা নির্দেশ দেয়, শুনেন। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণই নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।